আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও নজরুল ইসলাম। শুরুতেই সরাসরি যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, আজ ইজতেমার কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, বিস্তারিত নিয়ে আমাদের জানান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি ইজতেমার ময়দানে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে আসলে জুম্মার নামাজটি শুরু হওয়ার কথা রয়েছে। আমরা এখন আপনাদেরকে আসলে ইজতেমার মাঠের যে উপরের দিকটা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো ইজতেমার যে মাঠটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই আসলে লোকারণ্য হয়েছে এবং যত আসলে জুম্মার নামাজের সময়টি ঘনিয়ে আসছে লোক কিন্তু চতুর্পাশ দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইজতেমার মাঠে ঢোকার যে প্রবেশ পথগুলো রয়েছে সেখান থেকে আসতে শুরু করেছেন এবং এছাড়াও যে ইজতেমার মাঠের পাশে যে রাস্তাগুলো রয়েছে সেখানেও আমরা দেখতে পেয়েছি যে প্রচুর মানুষের ভিড় রয়েছে। মানুষ কিন্তু জুম্মার নামাজকে উপলক্ষ করে আসতে শুরু করেছেন মূলত এবং আজকে কিন্তু ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন এবং আজকের দিনটি আসলে পবিত্র শুক্রবার এবং শুক্রবার আজকেই কিন্তু দেশের সবচেয়ে বড় যে জুম্মার নামাজটি হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু এখানেই অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। আর সকাল থেকে যদি ইজতেমার খবর জানাতে চাই, এখানে কিন্তু বয়ান শুরু হয়েছে সকাল থেকেই এবং ফজরের নামাজ পড়ার পরে মুসল্লিরা তারা আসলে বয়ান আসলে অংশ নেন এবং কিছুক্ষণ পর পর এই বয়ানগুলো আবার বাংলাতে তর্জমা করে তাদেরকে শোনানো হয়েছে। এসব বক্তব্যে মূলত যেসব কথা ছিল সেটি হচ্ছে দিনের দাওয়াত, মূলত মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথে যে কিভাবে তারা চলবে সেই দাওয়াতগুলো মূলত তাদেরকে দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি বিষয় তশকিল, সেটির মাধ্যমে তাদেরকে যে জামাতের যে জিনিসগুলো রয়েছে তাদেরকে চিল্লাতে নেওয়ার জন্য যে দাওয়াতগুলো সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। আমাদের সাথে কিছু মুসল্লি এই মুহূর্তে রয়েছেন, আমরা একটু তাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে আপনি তো সকাল থেকে রয়েছেন, আপনাদের আজকে এখানে কি কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকে বাদ ফজর আমাদের এখানে যে ইজতেমা তার কার্যক্রম শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আমাদের উপমহাদেশের প্রখ্যাত ওলামা ইকরাম তারা একের পর এক মূল্যবান নসিহত পেশ করতেছেন এবং আমরা তাদের উপদেশ থেকে আমরা মুনাফা অর্জন করতেছি। ঠিক আছে, আমরা এখানে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি, তো সকাল থেকেই তো অনেক মানুষ নতুন করে আসছেন, তো এবার কি আসলে লোক সংখ্যা একটু কম নাকি আগের তুলনায় ভালোই দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এবারও লোক সংখ্যা অনেক বেশি, কিন্তু উলামা কেরামের নির্দেশে যে অনেক লোক যখন 64 জেলা একসাথে হয় তখন অনেক গাদাগাদি হয়, অনেক হয়, ঝামেলা হয়। এই কারণে হুজুরদের নির্দেশে যে ইজতেমা দুভাগ করা হয়েছে, এই কারণে আলহামদুলিল্লাহ এখন কোনো ঝামেলা হচ্ছে না। তো লোকজন ভালোভাবে যা আশা করতে পারছে, নিরিবিলি সব বয়ান শুনতে পাচ্ছে, কোনো গন্ডগোল কোনো ফাসাদ হচ্ছে না। এই জন্য যে দুই ধাপ করেছে এর জন্য অনেক মানুষ অনেক শুকরিয়া আদায় করেছে যে কোনো ঝামেলা হচ্ছে না, এটা অনেক সুন্দরভাবে মনে করেন এটা পরিচালিত হয়েছে। আজকে তো এই ইজতেমার ময়দান থেকে দেশের সবচেয়ে বৃহৎ যে জুম্মার নামাজটি সেটি হওয়ার কথা রয়েছে, আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন? আমরা জুমার দিনের যে সুন্নতগুলো রয়েছে, জুমার জন্য প্রস্তুতি নেওয়া, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, নিজেদের উত্তম পোশাক পরিধান করা, মানে জুমার পুরো প্রস্তুতি যা করার দরকার আমাদের সেগুলো নিতে হচ্ছে। সকাল থেকে তো বয়ান হয়েছিল, বয়ান হচ্ছে, তো এই বয়ানে কি কি ছিল ধার্মিক বিষয়গুলো আমাদেরকে জানাবেন। বয়ানে ছিল যে আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের পরবর্তীকাল জীবন যে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করব এবং আখিরাতের বিষয়ে আমাদের সব নসিহত করা হয়েছে, জীবন পরিচালনা করার যে আখিরাতে কিভাবে লাভবান হতে পারি আমরা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবছর ইজতেমার সার্বিক পরিস্থিতি বা পরিবেশ যেটি রয়েছে সেটি নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ, আমরা এবছরের যে পরিস্থিতি, যে ব্যবস্থা আমরা এগুলো সন্তুষ্ট। তো এই ইজতেমার ময়দানে আমাদের আরেক সহকর্মী নজরুল ইসলাম তিনি রয়েছেন, আমরা এবার সরাসরি চলে যেতে চাই নজরুলের কাছে। নজরুল, আপনি তো ইজতেমার ময়দানে রয়েছেন, তো আপনার
আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আজকে কিন্তু জুমার নামাজকে ঘিরে কিন্তু ইজতেমা ময়দানে লোকে লোকারণ্য এবং ভিতরে ছাড়িয়ে কিন্তু বাহিরের রাস্তার মধ্যেও সাধারণ যে মুসল্লি রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা যদি দেখাতে চাই, আমার পিছনের অংশ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কামারপাড়া সড়কে কিন্তু সাধারণ যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং জুমার নামাজ আদায় করবেন। এবং আজকে কিন্তু জুমার নামাজ আদায় করাবেন, সেটা হলো যে মাওলানা জুবায়ের উনি জুমার নামাজ পড়াবেন এবং এরকমটাই কিন্তু আয়োজক যারা রয়েছে ইজতেমার তারা কিন্তু জানিয়েছেন। তো আমরা সকাল থেকে জানতে পেরেছি যে এখানে কিন্তু জুমার নামাজ আদায় করার জন্য আশপাশের জেলাগুলো রয়েছে নরসিংদী, গাজীপুর, ঢাকা এবং আশুলিয়া সহ বেশ কয়েকটি আশপাশের জেলার কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু ইজতেমামুখী হচ্ছেন এবং যতই দিন সময় গড়াচ্ছে ততই কিন্তু লোকে লোকারণ্য হচ্ছে। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে কামারপাড়া ব্রিজ থেকে শুরু করে অর্থাৎ আশপাশের এলাকায় কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং ভিতরে ছাড়িয়ে এখন কিন্তু সড়ক এবং মহাসড়কে অবস্থান নিয়েছেন সাধারণ মানুষ। কিন্তু এভাবেই কিন্তু এবং নিরাপত্তার চাদরও কিন্তু ইজতেমা ময়দানকে ঘিরে রাখা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে কিন্তু ইজতেমার নজরদারি রাখা হয়েছে। আপনি জানেন যে পুলিশ সাদা পোশাকে এবং বিভিন্নভাবে 5 স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে এখানে, তো যাতে কোনো প্রকার বিঘ্ন ঘটতে না পারে এর জন্য কিন্তু বিভিন্নভাবে আয়োজকরা কিন্তু এখানে তাদেরও প্রায় 16,000 স্বেচ্ছাসেবক কিন্তু এখানে দিয়েছেন। যদি আমি একটু পিছনটাকে আপনাকে দেখাতে চাই, এখানে কিন্তু ইজতেমা ঘিরেই কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে ইজতেমা ঘিরেই মানুষের এখানে কিন্তু আগমন এবং সব জায়গায় কিন্তু সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষের কিন্তু মানে ব্যাপক উপস্থিতি। আপনারা জানেন যে ইজতেমা কিন্তু আজকে গতকাল কিন্তু আপনার বাদ মাগরিবের পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন বিভিন্ন কিন্তু ইজতেমার যে শীর্ষ মুরব্বী রয়েছেন তারা কিন্তু বয়ান করছেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 10টায় কিন্তু শিক্ষক এবং ছাত্রদের নিয়েও এখানে কিন্তু বয়ান হয়েছে। এখন বিভিন্নভাবে কিন্তু দ্বীন, ইসলাম এবং কিভাবে মানুষ এখান থেকে জীবনের পরিপূর্ণতা পাবে এবং নিয়ে কিভাবে কাজ করবে মাঠে ময়দানে, সেটা কিন্তু এখানে কিন্তু সেটা মানে বয়ানে বলা হচ্ছে। এবং এখানে কিন্তু উর্দুতে এবং আরবিতে বয়ান করছে, বাংলায় কিন্তু সাধারণ যারা তাদেরকে বোঝানো হচ্ছে, বাংলায় তর্জমা করা হচ্ছে। এইভাবেই কিন্তু ভিতরের যে অবস্থা, এখন কিন্তু নামাজ পড়ার জন্য মানুষ কিন্তু মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সেরে কিন্তু তারা জুমার নামাজের জন্য সর্ববৃহত্তর যে নামাজটা এখানে আদায় করবেন তারা এর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এবং এর পাশাপাশি আশপাশের যে লোক সাধারণ মুসল্লি যারা রয়েছেন ইজতেমাকে ঘিরে যারা প্রতি বছর এখানে আসেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি পায়ে হেঁটে কিন্তু কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে ইজতেমা ময়দানের দিকে আসছে। অর্থাৎ যতই সময় নামাজের সময় গনিয়ে আসছে ততই কিন্তু লোকারণ্য হচ্ছে এবং লোকের উপস্থিতি সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে। তো ইজতেমাকে আপনারা জানেন যে এবার কিন্তু 2-3 ভাগে বিভক্ত করা হয়েছে এবং এর ফলেও কিন্তু এখানে তার সাধারণ মানুষের কিন্তু কোনো কমতি নেই কোথাও। আমরা এটা দেখতে পেয়েছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে পানি ছিটানো থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু সাধারণ যে মুসল্লি রয়েছে তাদেরকে দিয়েছেন। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে পানি ছিটানো, তারপরে পয় নিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সবকিছু কিন্তু দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। ধন্যবাদ নজরুল আপনাকে। ইজতেমা ময়দানের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল এবং সাফওয়ান। রাত পোহালেই শুরু প্রাণের বইমেলা। অমর 21 গ্রন্থমেলার প্রস্তুতির খবর জানাতে সরাসরি যুক্ত হব সহকর্মী NI নাহিদের সাথে। নাহিদ, মেলার প্রস্তুতি কিরকম দেখতে পাচ্ছেন, আমাদের বিস্তারিত নিয়ে জানাবেন। ধন্যবাদ সাইনা। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি অমর 21 বইমেলার প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যানে। আপনি জানেন যে রাত পোহালেই পর্দা নামছে বাঙালির প্রাণের এই বইমেলার। তো বইমেলাকে ঘিরে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আপনাকে যদি একটু দেখাই, আপনি দেখবেন যে এখানে শেষ মুহূর্তে বইমেলার পেভিলিয়নগুলো বা স্টলগুলোর সাজসজ্জায়, নান্দনিক সাজসজ্জায় সাজিয়ে তোলার জন্য নির্মাণ শ্রমিকরা কাজ করে যাচ্ছে এবং প্রকাশনা সংশ্লিষ্ট যারা বিক্রয় প্রতিনিধি তারা মেলায় গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সহ নানা বৈচিত্র্যময় বইগুলো উঠাচ্ছে এবং সাজাচ্ছে।
তো বইমেলাকে ঘিরে সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ পর মেলা প্রাঙ্গণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আসবেন মেলা পরিদর্শন করতে, এবং নিরাপত্তা নিয়ে আমাদের সাথে উনি কথা বলার কথা আছে। আর বইমেলার মানে সাজসজ্জায় প্রায় সম্পূর্ণ, কিছু কিছু স্টলের কাজ বাকি থাকলো। আশা করা যাচ্ছে মেলা যখন পুরোদমে শুরু হবে তখন তারা তাদের নির্মাণ কাজ সম্পন্ন করবে। আর ওইদিক পয় নিষ্কাশন ব্যবস্থাও সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। তো এবারে বইমেলায় না থেকেও সবচেয়ে বেশি থাকবেন হচ্ছে হুমায়ুন আহমেদের বইগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দু। ওনাকে ঘিরে সাজসজ্জা স্টলগুলোতে বেশি ওনার ছবিগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি। আর তো সব মিলিয়ে বইমেলাতে আসলে প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল এই বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি উপদেষ্টা, আর মহাপরিচালক মোহাম্মদ আজম। তো এবারের বইমেলায় 708টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। তো এই ছিল আমার কাছে বইমেলা থেকে সবশেষ। ধন্যবাদ নাহিদ আপনাকে। বই মেলার শেষ মুহূর্তের প্রস্তুতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নিত্যপণ্যের দাম কিরকম দেখতে পাচ্ছেন এবং কোন কোন পণ্যের দাম বেড়েছে এই মুহূর্তে সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। হ্যাঁ সাইনা, আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম চালের বাজারের অবস্থা। চালের বাজারে বর্তমানে ঊর্ধ্বগতি থাকলেও, অনেকটা স্থিতিশীল থাকলেও দেখা যাচ্ছে আমাদের সবজির বাজার অনেকটা নিম্নমুখী। আমরা এখন কারণ বাজার যে কাঁচা বাজার আছে সেখানে আছি। সেখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন বাহারি রঙের অনেক শাকসবজি রয়েছে। এখানে সবজিগুলো প্রায় 20 টাকা দরে সবগুলো বিক্রি হচ্ছে। এখানে ফুলকপি 15 টাকা, বাঁধাকপি 20 টাকা, এবং কাঁচামরিচ কিনতে গেলে কেজি প্রতি দেখা যাচ্ছে 30 টাকা দাম পাচ্ছে বিক্রেতারা। আমরা আজকে এখানে কারণ বাজারে এখনো আকাশে সূর্যের দেখা পাইনি, কিন্তু দেখা যাচ্ছে যে বেলা প্রায় 11:15 বাজা সত্ত্বেও এখানে তেমন কোনো ক্রেতা সমাগম দেখা যাচ্ছে না। তো আমরা এখন একজন সবজি ব্যবসায়ীর সাথে কথা বলে দেখি ওনারা কি বলে। বাজারে আজকে কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে? সবজির দাম প্রত্যেকটা কম দাম এখন বর্তমানে, সিজনের সময় তো আমরা যাই যেরকম অবস্থায় কিনে এরকম বেশি, কিন্তু গৃহস্থ বর্তমানে টাকা পাইতেছে না। এরকম সিমের কেজি 20 টাকা 15 টাকা, শালগম 10 টাকা 8 টাকা কেজি, টমেটো 20 টাকা কেজি। ধন্যবাদ ফাহিম আপনাকে। নিত্যপণ্যের বাজারের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ। লালমনিরহাটে সবজির বাজারে স্বস্তি ফিরলেও নিত্যপণ্যের দাম এখনও নাগালের বাইরে। সৃষ্টি হয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জামাল বাদশা। ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাবেন। সায়না, আসলে লালমনিরহাটে শীতকালীন সবজি সরবরাহ বাড়ার কারণে কিন্তু বাজারে স্বস্তি ফিরেছে, এবং এই স্বস্তি ফেরার পেছনে কিন্তু কৃষকদের আবার হতাশা বিরাজ করছে। অর্থাৎ একেবারেই উৎপাদন ব্যয় মিটিয়ে যে লাভের আশায় সবজি চাষাবাদ আসলে করেছিল লালমনিরহাটের কৃষকরা, সেটি কিন্তু আসলে খুব বেশি লাভের আশা তাদের পূরণ হচ্ছে না কৃষকদের বলে আমাদের জানিয়েছেন। আমরা সকাল থেকে লালমনিরহাটের সোনামুদ্রি বাজার, হকার্স মার্কেট সহ আশপাশের বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখেছি, এবং এইসব বাজারে শীতকালীন সবজি বেগুন 20 টাকা কেজি, ফুলকপি 10 টাকা পিস, বাঁধাকপি 10 টাকা পিস, বেগুন 15 টাকা কেজি থেকে 20 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং বিশেষ করে আলুর কিন্তু ব্যাপক সরবরাহ থাকার কারণে বাজারে বর্তমানে খুচরা দরে বিক্রি হচ্ছে 17 থেকে 18 টাকা, এবং এটি কিন্তু পাইকারি দরে খুচরা বিক্রেতারা ক্রয় করছেন মাত্র 12 থেকে 13 টাকা বলে আমরা জানতে পেরেছি। তবে সবজির বাজারে স্বস্তির নিঃশ্বাস আসলে পেলেও ভোক্তারা কিন্তু সয়াবিন তেলের ক্ষেত্রে অনেকটাই হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন। বিশেষ করে বাজারে সয়াবিন তেলের বোতলজাত যে সয়াবিন তেলটি রয়েছে সেটি কিন্তু আসলে মিলছে না। এবং সকালবেলা আমরা বাজারে খবরে দেখেছি শুধুমাত্র বড় যে বাজার রয়েছে অর্থাৎ সেরামতি বাজার এবং গৌশালা বাজার, এই দুটি বাজারে বোতলজাত সয়াবিন তেল মিললেও এবং টিপি রেটের থেকে তুলনামূলকভাবে 5 টাকা বা 60
টাকা বেশি দামে মিলছে। এছাড়া কিন্তু জেলার অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু টিপি রেটের থেকে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে পার লিটারে। সব মিলিয়ে ভোক্তারা যেটি অভিযোগ করছেন যে এই হঠাৎ করেই সয়াবিন তেল যে বোতলজাত তেলের যে সংকট দেখা দিয়েছে, এটি যাতে খুব দ্রুতই আসলে বাজারে সরবরাহ বৃদ্ধি করা হয় সেজন্য কিন্তু আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবজির বাজারে যে স্বস্তিটি ফিরেছে এটির পেছনে সরবরাহ বৃদ্ধি হিসেবে সাধারণ ভোক্তারা দেখছেন। তবে নিত্যপণ্যের যে অন্যান্য দ্রব্যাদি রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনো সাধারণ ভোক্তাদের হাতের নাগালের বাইরে রয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই এখনো কিন্তু নিত্যপণ্যের যে দাম রয়েছে সেগুলোর সাথে ভোক্তার আয়ের কিন্তু এখনো সামঞ্জস্য আসলে আসেনি। এরই মধ্যে কিন্তু সয়াবিন তেল বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু সংকট আসলে সৃষ্টি হলো। এই ছিল লালমনিরহাট থেকে বাজারের সর্বশেষ খবর। সায়না। ধন্যবাদ বাদশা আপনাকে। লালমনিরহাট থেকে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। বগুড়ায় মোটা চালের দাম কিছুটা কমলেও এখনো ঊর্ধ্বমুখী চিকন চালের বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কেজিতে কত টাকা বাড়ছে চালের দাম, বিস্তারিত নিয়ে জানাবেন। সায়না, সপ্তাহের ব্যবধানে চাহিদা কমায় বগুড়ার বাজারে মোটা চালের কেজিতে কিন্তু 2 থেকে 3 টাকা কমলেও এখনো ঊর্ধ্বমুখী রয়েছে সব ধরনের চিকন চাল। কথা ছিল যে আমদানিকৃত চাল বাজারে প্রবেশ করলে হয়তোবা নাগালের মধ্যে আসবে সাধারণ ক্রেতাদের, তবে এখনো বাজারে চিকন যে চাল সেই চালের সর্বনিম্ন কেজি কিন্তু 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে বর্তমানে কাটারি চাল সেটি কিন্তু মানভেদে 75 টাকা থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। দেশীয় যে কাটারি তা কিন্তু সে আগের দামই রয়েছে 78 থেকে 80 টাকায়। এখন কিন্তু বাজারে প্রতি কেজি চাল কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাকে। নাজির চালের দামও রয়েছে সে আগের মতোই 80 টাকা। তবে আমদানিকৃত যে চাল সেই চালের দাম কিন্তু 75 টাকাতে মিলছে সব ধরনের আমদানিকৃত চাল। এবং আটাশ যে চালের চাহিদা সবচেয়ে বেশি তাও কিন্তু রয়েছে সেই আগের দামেই বিক্রি হচ্ছে 66 টাকা থেকে শুরু করে 68 টাকা কেজিতে। তবে মোটা যে চাল সেই মোটা চাল কিন্তু মাঝখানে মানুষকে 60 টাকা অবধি কিনে খেতে হয়েছে। সেই চালের দাম কিন্তু এখন কিছুটা কমেছে, এখন বিক্রি হচ্ছে মানভেদে 56 থেকে 58 টাকা কেজি। এবং এই পরিবর্তনটা কিন্তু গেল 25 থেকে 26 দিন ধরে বগুড়ার বাজারগুলোতে দেখা দিয়েছে। আমদানিকৃত চাল ধীরে ধীরে বাজারে প্রবেশ করছে এবং বাজারে দাম দরেও কিন্তু ব্যাপক পরিবর্তন হতে শুরু করেছে। আমরা একটু সরাসরি কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে যে আপনারা বলেছিলেন যে আমদানিকৃত চাল বাজারে প্রবেশ করলে ক্রেতাদের নাগালের মধ্যে আসবে চালের দাম, কিন্তু এখনো বিক্রি হচ্ছে ন্যূনতম 75 টাকা কেজি চিকন চাল, কেন? মূলত আপনার ইন্ডিয়া কেবল আসতে শুরু করেছে আমদানি চালগুলো আসতে, তাছাড়া তো আসার কারণেই 80 থেকে মনে করি 75 টাকা আমরা বাইরে যেটা আমদানি বিদেশ থেকে আমদানি করে ইন্ডিয়া থেকে আমদানি করে চালগুলো বিক্রি করতে 75 টাকা। এই চালগুলো না আসলে হয়তো চালের দাম মনে করেন যে আরো 100 টাকা চলে যেত, যে হারে বাড়তে লাগছিল। অলরেডি আপাতত কমতে শুরু করেছে, আস্তে আস্তে আরো আমদানি হবে, হয়তো আরো কমবে এই আশাবাদে আপনাদের রয়েছে আর কি। এই চিকন চাল মূলত আর দেশি যেহেতু ধানের দাম, ধান নাই, দেশি চিকন ধান অতটা নাই, কাটারি ধান, যার কারণে দেশি ধানের চালটা কমতেছে না। তবে আশা করতেছি আমরা ইন্ডিয়ান চালের রেটটা আরো অ্যাভেলেবল আসলে মনে করি আরো একটু কমে যাবে চিকন চাল। আর মোটা চাল আপনার এই আমন মৌসুমে মোটা ধানের আমদানি বেশি হয়, হ্যাঁ, যার কারণে মোটা চালের দাম অলরেডি কমতে শুরু হয়েছে, কমে নাগালের ভিতর আছে, মোটামুটি বাজার এখন স্থায়ীর ভিতর আছে। ধন্যবাদ আপনাকে। সায়না, আপনি শুনছিলেন একজন ব্যবসায়ী, তিনি বলছিলেন যে আসলে বগুড়ার বাজারে কোনো পর্যায়ে কিন্তু চালের কোনো সংকট নেই। গত মৌসুমেও আমরা দেখেছি সকল মিল, ছোট থেকে বড় সকল মিলে কিন্তু তাদের চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা সবসময় চাল পেয়েছে। শুরু থেকেই তারা যেটি বলে আসছে যে গত মৌসুমে বৈরী আবহাওয়া এবং দক্ষিণাঞ্চলের বন্যার কারণে উত্তরাঞ্চলের যে কৃষকের চাল এবং ধান এই চাহিদা বাড়ায় কিন্তু শুরু থেকে এবার চালের বাজার কিন্তু ছিল ঊর্ধ্বমুখী। তবে আমদানিকৃত চাল যেহেতু বাজারে প্রবেশ করতে শুরু করেছে, তাদের যেটি প্রত্যাশা যে এই দাম ধীরে ধীরে কমে আসবে। তবে আমার কথা হয়েছে বেশ কয়েকজন সাধারণ ক্রেতাদের সাথে, তারা যেটি বলছে যে চিকন চাল যেটি সাধারণ ভোক্তাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় কাটারি চাল, সেই কাটারি চালও কিন্তু বাজারে ন্যূনতম 1 কেজি চালের দাম 75 টাকা, যা কিন্তু অনেক
খেটে খাওয়া এবং স্বল্প বেতনে চাকরি করা মানুষের জন্য অনেক হিমশিমের ব্যাপার। ৭৫ টাকাতে 1 কেজি চাল খাওয়া আসলে এটি কিন্তু সাধারণ মানুষের মাঝে কিন্তু এখনো একটি বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখেছি। তবে স্বস্তির যে বিষয় ছিল যে এবারে শীত মৌসুমে বগুড়াতে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র যেহেতু ধরা হয়, এখানে কিন্তু সবজির বাজার সম্পূর্ণরূপে স্থিতিশীল। সবজির দাম মানুষের নাগালের মধ্যে থাকায় চালের বাজারের এই দামটা তারা হয়তো কোনোভাবে পুষিয়ে নিতে পারছে, কিন্তু তারপরেও তাদের সকলের প্রত্যাশা যে আগামী মৌসুমে যে উপায় অবলম্বন করলে চালের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে, সরকার যেন সেই পন্থা অবলম্বন করে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরায়। শাইনা, বগুড়া শহরের ফতে আলী বাজার থেকে চিকন চালের ঊর্ধ্বমুখী দাম দর নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ সঞ্জু আপনাকে। বগুড়া থেকে চালের বাজারের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের সরবরাহ কি বেড়েছে কিনা বিস্তারিত নিয়ে জানাবেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শাইনা, আসলে আপনি যেটি জানতে চেয়েছেন, গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে ছোট ইলিশের আমদানিটা কিন্তু ঘাটে বেড়েছে। সকাল থেকে দেখেছি নদী থেকে ইলিশ ধরে কিন্তু ঘাটে নিয়ে আসছেন ছেলেরা, এরপর সেগুলো আড়তে তুলে কিন্তু নিলাম ডেকে বিক্রি হচ্ছে। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2300 টাকা দরে, আর যেটি 700 থেকে 900 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা দরে, আর যেটি হচ্ছে 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা দরে, আর যেটি 4টি এবং 5টিতে কেজি সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। আমি যদি বলি, গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে মাছ ঘাটে বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে। শুক্রবার আজ ছুটির দিন, এই ছুটির দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে ঘাটে কিন্তু ক্রেতারা এসেছেন। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে কিন্তু সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ইলিশের দাম কমাতে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আশা করছেন আগামী দিনগুলোতে ইলিশের আমদানি বাড়ার সাথে সাথে কিন্তু যদি দাম আরো কমে তাহলে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। আমি এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বিগত দিনগুলোতে কিন্তু চাঁদপুর মাছঘাটে ইলিশের প্রাপ্যতা এবং ইলিশের আমদানি কম থাকায় কিন্তু দাম চড়া ছিল, কিন্তু এখন যখন ইলিশের প্রাপ্যতা বাড়া শুরু করেছে এবং ইলিশের আমদানি বেড়েছে, তাতে করে কিন্তু দাম ক্রমান্বয়ে কমে আসছে। তো এই যে ফেব্রুয়ারি মাস, এই মাসটিতেই কিন্তু ইলিশ চাঁদপুরে পুরো দমে বেচা বিক্রি হবে। আমি কথা বলেছি চাঁদপুর নদী কেন্দ্রের যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসার দিদারের সাথে, তিনি আমাকে বলেছেন এখন কিন্তু ইলিশের দ্বিতীয় মৌসুম শুরু হয়েছে, অর্থাৎ এখন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই মাসটি কিন্তু ইলিশের দ্বিতীয় মৌসুম, আর হচ্ছে ভাদ্র এবং আশ্বিন মাস, এই 2 মাস কিন্তু ইলিশের ভরা মৌসুম। অর্থাৎ এখন ইলিশের যে প্রাপ্যতা আগামী দিনগুলোতে আরো বাড়বে, কেননা এই যে মার্চ এপ্রিল মাস, এই 2 মাস কিন্তু চাঁদপুরের নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এই বন্ধ থাকার কারণে এখন এই যে ফেব্রুয়ারি মাসটি, এটিতেই কিন্তু পুরো দমে চাঁদপুর মাছঘাটে ইলিশ বেচা কিনা পুরো দমে চলবে। আমি কিন্তু এই যে এখানে পদ্মা মেঘনার যারা জেলে রয়েছেন তারা কিন্তু সকালে ঘাটে মাছ নিয়ে এসেছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তাদের মুখে কিছুটা হাসি ফুটেছে। তারা বলেছেন বিগত দিনগুলোকে কিন্তু তারা মাছ কিন্তু নদীতে পাচ্ছিলেন না, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কিন্তু গত কয়েকদিন তারা কিন্তু মাছ পেতে শুরু করেছেন এবং তারা আশা করছেন যে তাদের এই মাছ পেলেই কিন্তু তারা বিগত দিনে অর্থাৎ মৌসুমের শুরুতে যেমন তারা জেলের নৌকা এবং ফিশিং বোট গুলোকে কিন্তু মেরামত করেছেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তারা কিন্তু এই ঋণগুলো শোধ করতে পারবেন এবং তাদের যে সংসার রয়েছে সেটিও তারা ভালোভাবে চালাতে পারবেন। তো আমি সর্বোপরি বলতে পারি যে এখন কিন্তু ছুটির দিনে জমে উঠেছে চাঁদপুর মাছঘাট। ক্রেতা বিক্রেতাদের প্রচুর উপস্থিতি রয়েছে কিন্তু আমি যেটি দেখতে পেয়েছি। তো এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে।
ধন্যবাদ শরীফ আপনাকে। সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরের মাঝঘাট থেকে বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। জয়পুরহাটে কাঁচা সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ ও মাংসের বাজারে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল হক রেজা। রেজা, মাছ ও মাংসের বাড়তি দামের বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদের জানাবেন। সাইনা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে মাসুয়া বাজার। এখানে জয়পুরহাট শহরের কিন্তু প্রতিদিনের একটা বড় বাজার এবং এই বাজারটিকেই কিন্তু প্রতিদিন নানা শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে বাজার করে থাকেন। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে বাজার পরিস্থিতি এবং নিত্য প্রয়োজনীয় বাজার, আসলে ভালো খবর যেমন আছে তেমনি আবার একটু খারাপ খবরও আছে। অর্থাৎ কাঁচা বাজারের যে সবজি, এই কাঁচা সবজিগুলো কিন্তু এখন বাজারে একেবারে মোটামুটি কমের মধ্যেই যাচ্ছে। অর্থাৎ 20 টাকা আলুর 20 টাকা থেকে এবং সিম সহ যে অন্যান্য সবজি আছে 20 থেকে 40 টাকার মধ্যেই কিন্তু এই সবজিগুলো বেচা কেনা হচ্ছে। পেঁয়াজ 40 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। এটা হচ্ছে ভালো খবর আর কি। সাধারণ ক্রেতারা একটু মানে স্বস্তি এর কথা জানিয়েছেন। তো আরো কিছু মানে একটু খারাপ খবরের মধ্যে হচ্ছে যে এখানে কিন্তু মাছ মাংসের মুরগির বাজার কিন্তু মোটামুটি বেশি। অর্থাৎ খাসির মাংসের বাজার বিক্রি হচ্ছে গত কয়েকদিন আগেও কিন্তু 1000 টাকা কেজি ছিল, সেটা কিন্তু এখন 1100 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আবার গরুর মাংস ছিল 600 থেকে 650 টাকা, কিন্তু সেটা কিন্তু এখন 700 টাকা বা 700 টাকার ঊর্ধ্বে অনেক সময় বিক্রি হচ্ছে। তো এই মাংস এবং পাশাপাশি মাছের যে দাম, মাছও কিন্তু মানে তেমনি 350 টাকার যে মাছটি ছিল আজকের বাজার, সেটা 400 450 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি যে ছোট মাছ বা অন্যান্য মাছ, এগুলো মাছগুলোও কিন্তু মোটামুটি একটু দাম চড়া। তো আমি একজন এখানে বাজার করতে এসেছেন, তার সঙ্গে আমি জানতে চাই যে আপনি তো বাজার করতে এসেছেন, কি অবস্থা? শাকসবজির দাম মোটামুটি নাগালের মধ্যেই আছে, কিন্তু মাছ মাংসের দাম অনেক বেশি চড়া। খাসির মাংস 1200 টাকা, মাছ 400 টাকা। এই বিষয়ে সরকারের একটা মনিটরিং হওয়া প্রয়োজন মাছ মাংসের উপরে। ধন্যবাদ। তো আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে কৃষি নির্ভর এলাকা, প্রতি বছরই কিন্তু এই শীতের মৌসুম বা এই মৌসুমগুলোতে কিন্তু সবজির দাম মোটামুটি প্রথমের দিকে বেশি থাকে, পরবর্তীতে যখন বেশি আমদানি হয় তখন কিন্তু এই সবজিগুলোর দাম কমে আসে। কিন্তু এখানকার যে সাধারণ ব্যবসায়ীরা যে নিত্য প্রয়োজনীয় বাজারের, আমি অনেক কয়েকটি দোকান তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে সোয়াবিনের তেল গত কয়েকদিন আগেও কিন্তু দাম ছিল আপনার 180 টাকা 85 টাকা, কিন্তু সেই সোয়াবিন তেল কিন্তু আজকে 200 টাকা এবং বোতলজাত সোয়াবিন তেল কিন্তু নাই। তো এখানে বাজার মনিটরিং ব্যবস্থাটাই জোরদার করার জন্য সাধারণ যে ক্রেতারা জানিয়েছেন। আর একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই যে আপনি তো বাজার করতে এসেছেন, বাজারের কি অবস্থা? বাজারে সবচেয়ে মানে তেলের দামটা বেশি। হ্যাঁ, এই তেলের দামটা কোনোভাবে নিয়ন্ত্রণ আসতেছে না। এছাড়া কাঁচা বাজারে দেখা যাচ্ছে এক এক সময় এক এক দাম মানে দোকানদাররা ঝাড়তেছে। হ্যাঁ, এগুলা যদি বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার হতো তাহলে অবশ্যই এখানে যারা আমরা ক্রেতা আছি তারা অবশ্যই ভালোভাবে সেটা কিনতে পারতাম। হ্যাঁ, এই জন্যে আমার মতে এটাকে মনিটরিং ব্যবস্থাটা জোরালো করা উচিত। ধন্যবাদ। তো সর্বোপরি বলা যায় যে বাজার মনিটরিং ব্যবস্থাটাই জোরদারের কথা মানে জানিয়েছেন এখানকার সাধারণ ক্রেতা সাধারণ ভোক্তারা। তো আরেকটা বিষয় যে এখানে কিন্তু মাছ মাংসের বাজার কিন্তু দীর্ঘ প্রায় 30 বা 40 বছর আগে থেকে সংস্কার করা হয়নি। সাধারণ ক্রেতা বিক্রেতারা উভয় পক্ষই জানিয়েছেন যে এখানে কিন্তু জরাজীর্ণ অবস্থায় এই মাছ মাংসের বাজার করছেন। তো বাজারটা সংস্কার করা দরকার, সংস্কারের দাবি জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ বাজার পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ রেজা আপনাকে। জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল হক রেজা। ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কে জেলা প্রশাসকের আয়োজনে শুরু হয়েছে 6 দিন ব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মেলায় দর্শনার্থীদের উপস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন? পিঠা উৎসবে কি কি ধরনের পিঠা বিক্রি হচ্ছে, বিস্তারিত নিয়ে আমাদের জানান।
হরেক রকমের পণ্য এবং পিঠা নিয়ে কিন্তু উদ্যোক্তা যারা রয়েছেন তারা 6 দিন ব্যাপী মেলায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তারা বলছেন যে সকাল দিকে দর্শনার্থী কিছুটা কম হলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর উপস্থিতি কিন্তু অনেকটাই বেড়ে যায়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং মূলত হচ্ছে উদ্যোক্তারা এই মেলায় অংশগ্রহণ করেছে 55টি স্টলে কিন্তু উদ্যোক্তারা তারা তাদের নিজের হাতে তৈরি পণ্য নিয়ে কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছে। আজকে ছুটির দিন শুক্রবার, অর্থাৎ তারা বলছেন যে সকাল দিকে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের অংশগ্রহণ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়বে, সেই বিষয়টি কিন্তু উদ্যোক্তারা বলছিলেন। এবং গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই বেচা বিক্রির ধুম পড়েছিল এই মেলায়, উদ্যোক্তারা বলছেন। এবং তারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু এবছর এই মেলায় বেচা বিক্রি হবে, সেই বিষয়টি বলছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রত্যাশা রাখছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তারা বলছেন যে এই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়ে কিন্তু তাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু যে প্রত্যাশা রেখেছেন তারা সেটি অনুযায়ী হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি উদ্যোক্তারা নিজেদের হাতের তৈরি পিঠা সহ কিন্তু কাপড়, হরেক রকমের কাপড়, নতুন ডিজাইনের কাপড় কিন্তু এই মেলায় নিয়ে আসছেন এবং তাদের দামও কিন্তু তারা ক্রেতাদের কথা বিবেচনা করে সাধ্য অনুযায়ী রাখছেন। এবং আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গেও কিন্তু সকাল থেকে কথা বলার সুযোগ হয়েছিল। ক্রেতারাও কিন্তু মেলায় এসে কিন্তু তারা তাদের প্রত্যাশা অনুযায়ী দামে কিন্তু পণ্য ক্রয় করতে পারছেন এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এই ধরনের মেলা হলে সাধারণত মানুষের মধ্যে যে একটি আনন্দ উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করি। এবং আমরা দেখেছি যে যারা উদ্যোক্তা মূলত তারা কিন্তু প্রতি বছরই এরকম মেলা হবে সেই প্রত্যাশা রাখেন এবং আয়োজনে অংশগ্রহণ করার জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু তারা রাখেন। আমরা একজন নারী উদ্যোক্তার সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই যে শরীফা সুলতানা রয়েছেন, তিনি দীর্ঘ 20 বছর ধরে নারী উদ্যোক্তা। এবং আমরা একটু শরীফা সুলতানা জানতে চাই এই মেলায় কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আর দেখা গেল যে উদ্যোক্তারা অনেকে স্টল পায় নাই, তাদের মন খারাপ। আমরা যদি বৃহৎ পরিসরে এটা যদি আরো আয়োজন করা যেত তাহলে আরো হিউজ পরিমাণ উদ্যোক্তা এখানে অংশগ্রহণ করতে পারতো। মোটামুটি কালকে যেহেতু প্রথম শুরু হয়েছে অনেকে জানেই না, আর এখন মাইকিং করা হয়েছে, এখন অনেকেই জানে। আর আজকে শুক্রবার, ইনশাল্লাহ খুব ভালোভাবে মেলা জমে উঠছে এবং জমে উঠবে। জুমার পর থেকে এটা মূলত শুরু হবে। এই নারী উদ্যোক্তা বলছিলেন যে জুমার পর থেকেই তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু জমজমাট হবে এবং তারা প্রত্যাশা রাখছেন যারা উদ্যোক্তা ছিলেন তারা কিন্তু অনেকেই এই মেলায় অংশগ্রহণ করার সুযোগ পাননি, অর্থাৎ আগামীতে তারা সেই সুযোগ করে দিবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা একটি স্টলে রয়েছি, সেখানে পিঠাপুলি সহ হরেক রকমের আচার কিন্তু বিক্রি করা হয়। অর্থাৎ তারা 3 বোন মিলে কিন্তু এই স্টলটি বসিয়েছেন এবং তারা কিন্তু প্রতিবারেই কিন্তু এই মেলায় অংশগ্রহণ করে থাকেন এবং তারা বলছেন যে তাদের কিন্তু ব্যাপক সাড়া রয়েছে এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু তাদের পণ্য কিন্তু সারা ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অর্ডার করলেই পৌঁছে যায়। আমরা একজন উদ্যোক্তার সঙ্গে একটু এখানকার উদ্যোক্তা যিনি রয়েছেন একটু যুক্ত হব, জানতে চাই আপনাদের কেমন বেচা বিক্রি হচ্ছে এবং প্রত্যাশা কি রাখছে? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গতকালকে থেকে মেলা শুরু হয়েছে, 4 তারিখ পর্যন্ত চলবে। খুব ভালো সেল হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকে শুক্রবার যেহেতু, আজকে আশা করছি যে আরো ভালো সেল হবে। ধন্যবাদ। তিনি কিন্তু প্রত্যাশা রাখছেন আজকে ছুটির দিন শুক্রবার বেচা বিক্রি ভালো হবে এবং মেলায় কিন্তু সকাল থেকেই দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং ঘুরে ঘুরে বিভিন্ন স্টল কিন্তু তারা দেখছেন এবং পছন্দ অনুযায়ী তারা কিন্তু পণ্য ক্রয় করছেন। আমরা যদি একজন দর্শনার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, দেখেছি যে আপনি সকাল থেকেই মেলায় এসেছেন এবং মেলায় কি মানের পণ্য আসলেই তোলা হয়েছে এবং দাম নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারজানা বেগম, তথ্যসেবা কর্মকর্তা। আমি আসলে আমার জাতিমূল্য সংস্থার উপজেলা তথ্য কেন্দ্র থেকে এখানে একটা স্টল দেওয়া হয়েছে। আমার অনলাইন যে প্ল্যাটফর্ম lalshowbiz.com আছে, এটা থেকে আমার উদ্যোক্তারা এসেছেন এবং তাদের পণ্য তোলা হয়েছে। মোটামুটিভাবে ভালোই সেল হচ্ছে, গতকালকে থেকে শুরু হয়েছে মেলা। এছাড়াও lalshowbiz.com এর কথা যদি বলি, এটা আমাদের অনলাইন একটা প্ল্যাটফর্ম। এখানে গ্রামের মহিলা থেকে শুরু করে যারা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্য তৈরি করেন, সেই পণ্যগুলোই হচ্ছে অনলাইনে সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে। জি, ধন্যবাদ।
তিনি বলছিলেন যে আসলে তাদের নারী উদ্যোক্তা যারা রয়েছেন এবং তাদের পণ্যের গুণগত মান নিয়ে কিন্তু বলছিলেন এবং তাদের যে দেশব্যাপী একটি পরিচিতি রয়েছে সেই বিষয়গুলো বলছিলেন এবং তাদের হরেক রকম পণ্য কিন্তু সুনাম রয়েছে এবং মেলায় এসে কিন্তু যারা অনেক দর্শনার্থী আছেন মেলা ঘুরে দেখার পাশাপাশি তারা কিন্তু পণ্য ক্রয় করছেন এবং আমরা দেখেছি যে হাতের তৈরি উদ্যোক্তাদের কাপড় কিন্তু তারা দেখছেন এবং পছন্দ অনুযায়ী কিন্তু তারা কেনাকাটার চেষ্টা করছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এখানে যে পণ্যের কোয়ালিটি সেটি দেখে আপনার কেমন মনে হয়? আমি তো মাত্র ঢুকলাম, তো এর আগে কখনো আমি এখানে আসি নাই, তো ফার্স্ট দোকানে ইয়ে করলাম, তো ভালোই মনে হচ্ছে। খুব যে এই মানে খুব একেবারে রিচও না আবার লো না, মাঝামাঝি ধরনের মধ্যে আছে। ধন্যবাদ। তিনি বলছিলেন যে পণ্যের গুণগত মান নিয়ে কিন্তু কথা বলছিলেন এবং বলছেন যে মোটামুটি তাদের সাধ্য অনুযায়ী কিন্তু ক্রেতারা পণ্যের দাম রাখছেন এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা আয়োজক রয়েছেন জেলা প্রশাসন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে গতকাল 30শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে 6 দিন ব্যাপী, অর্থাৎ আগামী 4 তারিখে কিন্তু এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে এবং এই স্টলগুলোতে কিন্তু সাধারণ ক্রেতা যারা আছেন, বিক্রেতা যারা আছেন তাদের নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থাও অনেকটাই জোরদার করেছেন। আমরা দেখেছি যে শুক্রবার ছুটির দিন সকাল থেকেই সাধারণ ক্রেতা বিক্রেতা তারা কিন্তু স্টল গুছিয়ে বসেছেন এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে এসে কেনাকাটা করে কিন্তু আবার বাড়ি ফিরছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। ময়মনসিংহ থেকে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।